আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। র্যাব বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। 4 দিনের সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হত্যা ঢাকায়। ভিসা অব্যাহতি চুক্তি ও এফওসির জন্য সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য অধিদপ্তর প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রতিশ্রুতি। শিক্ষা, স্বাস্থ্য, ঋণ ও পরিবহন সুবিধা বাড়ানোর অঙ্গীকার। এবং প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগুর বাস্কা কাছিমের কৃত্রিম প্রজননের বড় সাফল্য। মহাবিপন্ন তালিকা মুক্ত করার লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিগত 16 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। একই সাথে বাহিনী হিসেবে র্যাবকে বিলুপ্তির সুপারিশও করেছে কমিশন। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রথম প্রতিবেদন জমা দিয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন একথা জানায়। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদনটি ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করে। কমিশন জানিয়েছে, গুমের ঘটনায় প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ নিরাপত্তা বাহিনী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও সাবেক এনটিএমসি প্রধান বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন ও রশিদেরও সংশ্লিষ্টতা পেয়েছে কমিশন। প্রতিবেদন জমা দেওয়ায় কমিশনকে ধন্যবাদ জানিয়ে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ পরিবারের সদস্যদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং অতিথিদের সঙ্গে এর পরপরই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা শহীদ বেদিতে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে তখন বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শহীদ বেদি থেকে নেমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সামরিক ও সরকারি কর্মকর্তা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
4 দিনের সফরে শনিবার রাতে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয়। তিমুর লেস্তের পররাষ্ট্রমন্ত্রী সহ 19 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন প্রেসিডেন্টের সাথে। সফরের দ্বিতীয় দিন আজ তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে রামোস হোর্তা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশ ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং ফরেন অফিস কনসালটেশন এফওসির জন্য একটি সমঝোতা স্মারক সই করবে। সোমবার প্রেসিডেন্ট রামোস হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সফরের শেষ দিন মঙ্গলবার তিমুর লেস্তের প্রেসিডেন্ট বিআইআইএসএস মিলনায়তনে সমসাময়িক বিশ্বের শান্তির চ্যালেঞ্জ বিষয়ে বক্তৃতা দেবেন। তিনি ছাত্র ও তরুণ নেতাদের সাথে মতবিনিময় করবেন। এরপর তিনি ঢাকা ত্যাগ করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে। লন্ডন থেকে ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, প্রতিবন্ধীদের মর্যাদাকর জীবনের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, ঋণ ও পরিবহন সুবিধা বাড়ানো হবে। আগে প্রতিবন্ধীরা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। পরাগ আজিমের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময়। রাজধানীর এলজিইডি মিলনায়তনে অংশ নেন বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিবন্ধীরা। ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবন্ধীদের বক্তব্য শোনার পর তাদের নানা বিষয় নিয়ে কথা বলেন তারেক রহমান। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি, সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত, এবং আপনারাও তার ব্যতিক্রম নন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই বা গড়ার পরিকল্পনা করি, যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে। তারেক রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সমাজ গড়তে হলে প্রতিবন্ধীদের সাথে নিয়েই পথ চলতে হবে। নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার। আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসিবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আমাদের চিন্তার মধ্যে আছে একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। ইচ্ছাশক্তি ও মেধা কখনো শারীরিক সীমাবদ্ধতায় হার মানে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে যশোরে ফুলের বাজারে বেচাকেনা বেড়েছে। তবে এবছর কয়েক দফা ভারী বৃষ্টির কারণে ফুলের উৎপাদন কম হওয়ায় সরবরাহ কম। বেশি দামে ফুল বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। যশোরে ফুলের বাজার নিয়ে জানতে যাচ্ছি আকরামুজ্জামানের কাছে। তিনি যশোর শহরের গাড়িখানা রোডের ফুলের বাজারে আছেন। আকরাম, বিজয় দিবস সামনে রেখে যশোরের ফুলের বাজারের অবস্থা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্রটা আমাদের একটু জানাবেন। ধন্যবাদ সাবির। আপনি জানেন যশোর হচ্ছে ফুলের রাজধানী হিসেবে খ্যাত। দেশের যে ফুলের চাহিদা রয়েছে সেই মোট চাহিদার 60% ফুলেই এই যশোর থেকে সরবরাহ করা হয়। বিশেষ করে বিশেষ দিনগুলো ঘিরে এই জেলায় ফুলের বেচাকেনা বেড়ে যায়, উৎপাদনও বেড়ে। তেমনি গতকাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এবছরও সেই বিশেষ দিনকে ঘিরে ফুলের বেচাকেনা বেড়েছে। আমি এখন যশোরের গাড়িখানা রোডে ফুলের একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আমি এই দোকানে বিক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছেন যে গতবারের চেয়ে এবার ফুলের বেচাকেনা বেশি হচ্ছে, তবে দাম বেশি। এর কারণ হিসেবে আমি দোকানদারদের সাথে কথা বলেছি। তারা বলছেন
যে এবছর যশোরে কয়েক দফা ভারী বৃষ্টিপাতের কারণে যশোরের ফুল রাজ্য খ্যাত গদখালিতে ফুলের উৎপাদন কম হয়, ফুলের সরবরাহ কম হয়েছে, যে কারণে প্রতিটি ফুলের দাম বেশি বিক্রি হচ্ছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, এখানে একটি গোলাপ বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, গ্লাডিওলাস 30 টাকা বিক্রি হচ্ছে, রজনীগন্ধা 20 টাকা বিক্রি হচ্ছে, পোকার ভেতর 15 টাকা বিক্রি হচ্ছে এবং গাঁদা ফুল প্রতি শ বিক্রি হচ্ছে 50 টাকা করে, অর্থাৎ 1000 গাঁদা ফুল 500 টাকা করে বিক্রি হচ্ছে। এভাবেই প্রতিটি ফুলের দাম বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতারা জানান। বিক্রেতাদের দাবি যে এই যেভাবে ফুলের দাম বেশি নেওয়া হচ্ছে, আসলে এই পর্যায়ে সেই পর্যায়ে বেশি হওয়ার কথা নয়। তবে আপনাকে জানাই যে এই প্রতি বছরেই 14ই ডিসেম্বর থেকে শুরু করে সামনের যে দিনগুলো আছে, এভাবেই ফুলের উৎপাদন যেমন বাড়বে, সঙ্গে সঙ্গে সরবরাহ বাড়বে এবং বেচা কেনাও বাড়বে। আজকে আগামীকাল 16ই ডিসেম্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যশোরবাসী প্রস্তুত হচ্ছে, যে কারণে প্রতিটি ফুলের দোকানেই সবাই ব্যস্ত সময় পার করছে। এবং এভাবেই আমি মনে করি যে সামনের যে 1 জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, প্রতিটি দিবসকে ঘিরেই ফুলের বেচাকেনা বাড়বে। সেইভাবেই এখানকার ফুল ব্যবসায়ীরা এবং ফুল চাষিরা তাদের প্রস্তুতি রেখেছেন। এটাই ছিল আমার যশোর থেকে ফুলের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। সামির, আপনাকে ধন্যবাদ। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বড় কাইঠা বা বাটাগুর বাস্কা কাছিমের কৃত্রিম প্রজননের উদ্যোগে বড় ধরনের সফলতা মিলেছে। বাটাগুর বাস্কাকে IUCN এর মহাবিপন্ন তালিকা মুক্ত করার লক্ষ্যের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শৌমিক আহমেদের রিপোর্ট। একসময় সুন্দরবন থেকে শুরু করে মিয়ানমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত বসতি ছিল বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপের। তবে অনেকদিন ধরেই এটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর লাল তালিকাভুক্ত। প্রাণীটি সংরক্ষণে সুন্দরবনের করমজল ও গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হয়। মার্চ এপ্রিলে ডিম দেয়, উপরের ডিম দেবে, নেস্টিং করবে। আমরা এটার ডিমগুলোকে কালেক্ট করে টেম্পারেচার, হিউমিডিটি কন্ট্রোল করে মেল ফিমেল তৈরি করে সেই বাচ্চাগুলোকে আমরা আমাদের এই বিভিন্ন প্যান আছে এইগুলোতে রেয়ার করি। ফার্স্টে রেয়ার করার পরে তারপর আবার একটু বড় হলে এই পয়েন্টগুলোতে ছাড়ি। এখান থেকে পরবর্তীতে আমাদের ইচ্ছা যে আমরা সুন্দরবনে এটাগুলোকে রিলিজ করবো পপুলেশন ইনক্রিজ এন্ড প্রপার কনজারভেশনের জন্য। 1 দশক ধরে জু ভিয়েনা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে চলছে বাটাগুর বাস্কা সংরক্ষণ প্রক্রিয়া। প্রাণীটি হারিয়ে গেছিল পৃথিবীর থেকে এবং বাংলাদেশ থেকেও অলমোস্ট হারিয়ে গিয়েছিল। তো সেইখানে এরকম একটি প্রচেষ্টা সাকসেসফুলি হয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে আমরা যাই করি না কেন, ক্যাপটিভ ব্রিডিং এ একটা সমস্যা হচ্ছে গিয়ে নিজে নিজে স্বাবলম্বী, যেটা আমরা বলি স্বাবলম্বী হয় না। তো এদের যেহেতু এখন অনেক সংখ্যায় বেড়ে গেছে, আলটিমেটলি ওদের ছাড়তেই হবে নদীতে। IUCN এর লাল তালিকার থেকে একসময় বাটাগুর বাস্কা থাকবে না, সেটা আশা করেই কিন্তু এই কনজারভেশনটা এগিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের নদীগুলোতে বাটাগুর বাস্কা ঘুরে বেড়াবে, সেটাই। প্রকৃতিতে উন্মুক্ত করা কাছিমের টিকে থাকা ও প্রাকৃতিক প্রজননে সহায়তা করতে এর বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং বনজীবী ও জেলেদের সচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। এরকম মাত্র 3টি বাটাগুর বাস্কা দিয়ে শুরু হয়েছিল এর সংরক্ষণ প্রক্রিয়া। 12 বছরের কিছু বেশি সময় পর এর সংখ্যা এখন 700-র বেশি। এই সাফল্য অনুপ্রেরণার কারণ হতে পারে অন্যান্য হুমকির মুখে থাকা প্রাণী সংরক্ষণে। সুন্দরবনের করমজল পয়েন্ট থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জেনে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ। কানাডার টরন্টোতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। কনকনে শীতের মধ্যে প্রদীপ প্রজ্বলন ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী করে টরন্টো ফিল্ম ফোরাম। চলচ্চিত্র নির্মাতা ফুয়াদ চৌধুরীর স্বল্পদৈর্ঘ্য ছবি সূর্য সন্তান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান তত্ত্বাবধান করেন ফোরামের সাধারণ সম্পাদক মনীষ রফিক। স্বাগত বক্তব্য দেন মৈত্রী দেবী। অনুষ্ঠানে ছিলেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানেরা। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রি রায়। সাবেক ফুটবলার মিখাইল কেবলাশভিলিকে জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে 17 দিনের টানা বিক্ষোভের মধ্যেই সাবেক ফুটবলার মিখাইল কেবলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। 53 বছর বয়সী কেবলাশভিলি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের এমপি ছিলেন। প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী ছিলেন তিনি। শনিবার জর্জিয়ার ইলেকটোরাল কলেজের 225 সদস্যের মধ্যে 224 জন তার পক্ষে ভোট দেন। প্রধান 4টি বিরোধী দল কেবলাশভিলি নির্বাচন বয়কট করে এবং দাবি করেছে অক্টোবরের নির্বাচনে জালিয়াতি হয়েছে। বিক্ষোভকারীরা শনিবার ভোট থেকে পার্লামেন্টের বাইরে জড়ো হন। জর্জিয়ার বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি কেবলাশভিলির নির্বাচনকে প্রহসন বলে নিন্দা জানিয়েছেন এবং দাবি করেছেন তিনি দেশের শেষ বৈধ প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতিক এটিএম ওয়ালি আশরাফের 30তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ওয়ালি আশরাফ ছিলেন মাটি ও মানুষের নেতা। মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তার অবদান ধ্রুবতারার মতো উজ্জ্বল। তিনি বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোফাক্কের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, ওয়ালি আশরাফের মেয়ে ইউএনডিপির কর্মকর্তা রাইকা রিপাওয়ালি খান ও অন্যরা। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবার নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে 5 দফা বন্যার পরও হাল ছাড়েননি চাষিরা। অবশেষে আমন ধান ঘরে তুললেও আগের মতো লাভ হয়নি বলে জানান তারা। তবে ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক। খাগড়াছড়ি প্রতিনিধি আজহার হীরার তথ্য, ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। গেল মৌসুমে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে 5 দফা প্লাবিত হয় আমনের ক্ষেত। এতে রোপা আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও হাল ছাড়েনি চাষিরা। প্রতিকূলতার মাঝে ফসল ঘরে তুলতে পেরে খুশি তারা। আগের বারে জ্বালা যেটা ফেলেছি ওইটা সব নষ্ট হয়ে গেছে, পরের বারে আবার জ্বালা ফেলে লাগাছে। মোটামুটি মিডিয়াম হয়েছে, বেশিও হয় না, আগের মতন হয় নাই। 5 বার বইটার পরে একটু চারা যেটা আছে এগুলা এখন উঠছে, কোনোরকম সার দিয়া এখন আগের মতো হয় না এখন। তারপরে যে জায়গাতে এক কানিতে 100 ধান পাই, এখন 60-70 ধরে না, খরচে টাকা উঠবে না, কোনোরকম 19-20 হবে আর কি। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পাশাপাশি পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকদেরকে আমরা পরবর্তীতে আমাদের এই যে রবি মৌসুমে তাদেরকে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, বীজ, সার এবং নগদ টাকা আমরা অর্থ সহায়তা দিয়েছি এবং তাদের মধ্যে যারা বোরো ধান করবে তাদেরকে কিন্তু আমরা অগ্রাধিকার দিয়েছি। কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা চলমান থাকলেও তা মানছেন না কেউই। চাঁদপুরে কাঁচা বাজার কিংবা নিত্যপণ্য পরিবহন সব কাজে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতাদের দাবি, বিকল্প ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করছেন তারা। তবে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযান ও জরিমানাও করা হচ্ছে জানিয়েছে জেলা প্রশাসন। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বিভিন্ন গবেষণা বলছে পলিথিন ও প্লাস্টিক দূষণে কেবল পরিবেশ বিপর্যয়ই নয়, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা হুমকি ও নানা রোগ ব্যাধিও বাড়ছে। এমন পরিস্থিতিতে দূষণমুক্ত ও নির্মল পরিবেশ প্রতিবেশ নিশ্চিতে 1 নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ করা হয় পলিথিনের ব্যবহার।
তবে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি চাঁদপুরেও চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। পলিথিন ব্যবহার বন্ধে বাজারে পরিবেশ বান্ধব ও স্বল্প মূল্যে বিকল্প পণ্য সরবরাহের দাবি ক্রেতা বিক্রেতাদের। না ব্যবহার করি না তো কে এডি কি ব্যবহার করেন না পলিথিন মাফ করে ভাই দলে বাদ দিয়ে একটা জায়গা পলিথিন দিতাম চাই এরপর পলিথিন মনে করেন দরকারে পলিথিন ছাড়া সদাই না কাস্টমারদের ঝামেলা করে পলিথিন না দিলে সদাই নাই বিকল্প অন্য কিছু ব্যবস্থা করতো আর সরকারকে বলেন কারখানা বন্ধ করে দিতে বলে। এই জন্য সরকার যদি এটা চেষ্টা করে মিল কারখানা বন্ধ করে দেয় পলিথিনের, তাহলে অবৈধভাবে আর পলিথিন চলবে না, আমরা এগুলা ব্যবহার করতে পারব না। পলিথিন ব্যবহার রোধে পলিথিন জব্দ করা সহ অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। নিয়মিত মনিটরিং করছি, আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, এছাড়াও আমরা অভিযান পরিচালিত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা বাজারটাকে একটা পলিথিন মুক্ত করতে পারবো। পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর দাবি পরিবেশবাদী সহ সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, র্যাব বিলুপ্তির সুপারিশ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। 4 দিনের সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ঢাকায়, ভিসা অব্যাহতি চুক্তি ও এফওসির জন্য সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য অধিদপ্তর প্রতিষ্ঠায় তারেক রহমানের প্রতিশ্রুতি, শিক্ষা, স্বাস্থ্য, ঋণ ও পরিবহন সুবিধা বাড়ানোর অঙ্গীকার। এবং প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া বাটাগুর বাসকা কাছিমের কৃত্রিম প্রজননে বড় সাফল্য, মহাবিপন্ন তালিকামুক্ত করার লক্ষ্য। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।